জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। এবার পাওয়া গেল আরও এক বেনজির, ফাঁসালো আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমার বাসায় কাজ করছে সেও নাকি 400 কোটি টাকার মালিক, বললেন প্রধানমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণভবন থেকে ফিরে যা বললেন কোটা বিরোধী আন্দোলনের প্রতিনিধিরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল। বেনজিরকে ছাড়িয়ে গেল আরেক এই আর্মি পুলিশ কর্মকর্তা। নিজের স্বার্থে ফাঁসি দিল আইনমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে। পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানারও রয়েছে বিপুল পরিমাণ সম্পদ। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, এই দম্পতি জ্ঞাত আয়ের বহির্ভূত বিপুল সম্পদের মালিক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আদতে বাজার দর প্রায় 500 কোটি টাকার বেশি হবে। গত 18 মার্চ আদালত তার এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেয়। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। রাজধানীর গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে নানা ধরনের চেষ্টা চালাচ্ছেন শামসুদ্দোহা। 2011 সালে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বসেন। 2019 সালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় স্ত্রী ফেরদৌসী সুলতানারও আসামি। মামলাটি এখনো চলমান। এছাড়া তার রয়েছে হরেক রকমের ব্যবসা বাণিজ্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির মালিকদের অন্যতম একজন। 2021 সালের পরিষদে শামসুদ্দোহা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান। দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকার নবাবগঞ্জে 35টি দলিলে 563 শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। এসব জমির বেশিরভাগই নবাবগঞ্জের কলাকোপায়। দলিলে এসব স্থাবর সম্পত্তির দাম 40 কোটি টাকার মতো হলেও বর্তমান বাজার দর প্রায় 300 কোটি টাকা। এর বাইরে তার একটি কৃষি খামার ও একটি গ্রিন পার্ক রয়েছে। দলিলে এ দুটির দাম 4 কোটি টাকা। শামসুদ্দোহার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের নামে রাজধানী নিকুঞ্জে 3 কাঠা, খিলক্ষেতে 22 কাঠা, গুলশানে বিভিন্ন মৌজায় 53 কাঠা জমির তথ্য পেয়েছে দুদক। এগুলো সহ গাজীপুর ও নবাবগঞ্জে বিভিন্ন মৌজায় মোট 32টি দলিলে তার নামে 464 শতক জমি রয়েছে। দলিলে এসব জমির দাম 30 কোটি টাকার কিছু বেশি হলেও বর্তমান বাজার দর 17 কোটি টাকার উপরে। গুলশানে 135 নম্বর রোডে SESA 6 নম্বর প্লটে 1 বিঘা জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর সেই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছে এই শামসুদ্দোহা। এই সময় তিনি কোনো ভাড়া তো দেয়নি, উল্টো বাড়িটি তাকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাঞ্চলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সে আবেদন নাকচ করে দেয়। তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদ আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সে প্রক্রিয়াও থেমে যায়। এরপর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে বাড়ি থেকে তাড়ানোর সাহস দেখায়নি। এ ব্যাপারে শামসুদ্দোহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে তার এক মেয়ে ও ছোট ছেলে কানাডায় পড়াশোনা করে। বেনজির কাণ্ড নিয়ে সমালোচনা ওঠার পর পরিবার নিয়ে কানাডাতে বেড়াতে গেছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি আমি ছাড়ব না, দুর্নীতিবাজ ধরেছি বলেই এখন সবাই জানতে পারছেন। আমার বাসায় কাজ করে গেছে, সেও এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলেই না। তার অপরাধ জানতে পেরেছি, পরে তাকে বের করে দিয়েছি, নিজের মতো ব্যবস্থা নিয়েছে।
রোববার 14 জুলাই বিকেল 4টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আপন পর জানি না, দুর্নীতি যেখানেই হোক, যেই হোক আমি তাকে ধরব। জিরো টলারেন্স যখন বলেছি তখন এটা করে ছাড়ব। অনেক সময় জীবন বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন টেন্ডার ছাড়াই দ্রুত কিনতে হয়েছে। মানুষকে বাঁচিয়েছি নিয়ম নীতি দেখতে গেলে তখন মানুষকে বাঁচাতে পারতাম না। টেন্ডারে কিনতে গেলে কতদিন লাগতো। এখন যদি কেউ সেখানে দুর্নীতি খুঁজতে যেতে পারেন, তবে সাংবাদিকদের তথ্য খোঁজা এবং ফাইল চুরি কখনো এক বিষয় না। শেখ হাসিনা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছে বলেই দুর্নীতিবাজরা ধরা পড়ছে। অনিয়ম জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা। এই জন্য আমার ইমেজ নষ্ট হলে হোক, আমি তাদের ধরবই। এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে, এখানে কোনো দ্বিধা নেই। সংবাদ সম্মেলনে সফর করে যারা প্রশ্ন তোলেন তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এবারে চীন সফরে 21টি সমঝোতা সই হয়েছে। যারা সফরের সমালোচনা করছেন তারা কি জেনে বুঝে এসব করছেন নাকি শুধু আমাকে হেয় করার উদ্দেশ্যে? ভারত সফরের পর বলা হলো দেশ বেছে দিয়েছি, এখন বলছে চীন কিছুই দেয়নি। এগুলো যারা বলেন তাদের মানসিক অসুস্থতা আছে। তাছাড়া এভাবে এসব নিয়ে বানোয়াট প্রশ্ন তোলার কথা না। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়ে আবার গুলিস্তান জিরো পয়েন্টে অপেক্ষারত শিক্ষার্থীদের কাছে ফিরেছেন প্রতিনিধিরা। এসে তারা গণমাধ্যম সহ সবার কাছে সর্বশেষ তথ্য জানিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমাদের স্মারকলিপি মহামান্য রাষ্ট্রপতির সচিব গ্রহণ করেছেন। আমাদের এক দফা দাবির বিষয়ে আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি। তিনি অর্থাৎ সচিব মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আমরা আশা করব মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় যথাযথ উদ্যোগ নেবেন। আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, মহামান্য রাষ্ট্রপতি জরুরি পদক্ষেপ নেবেন। তিনি জাতীয় সংসদে অধিবেশন ডেকে জরুরি ব্যবস্থা নেবেন। আমাদের স্মারকলিপিতে 24 ঘন্টার সময়সূচি উল্লেখ করেছি। আগামী 24 ঘন্টা পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। 24 ঘন্টার পর্যবেক্ষণ করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শাহবাগ থানার মামলার বিষয়ে নাহিদ বলেন, অজ্ঞাতনামা মামলা দেওয়া হয়েছে, এই মামলা প্রত্যাহার করতে হবে। এর জন্য আমরা 24 ঘন্টার অপেক্ষা করব। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে বাধ্য হব। এর আগে রাজধানীর শাহবাগ মোড়ে বিনা বাধায় পার হলেও শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। সেই ব্যারিকেড ভেঙে গণভবনের অভিমুখে এগিয়ে গুলিস্তান জিরো পয়েন্টে তারা আবারও পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। পরে সেখানে অবস্থান নেন এবং 12 সদস্যের একটি প্রতিনিধি স্মারকলিপি নিয়ে গণভবনে যান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীরা এখনও এখানে অবস্থান করবেন। আমাদের 12 জনের একটি প্রতিনিধি দল মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি নিয়ে যাবেন। সেখান থেকে আমরা প্রতিনিধি দল আবার জিরো পয়েন্টে আসব, আবার পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এটা আমার দেশবাসীর কাছে প্রশ্ন। রোববার 14 জুলাই বিকেলে গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাংবাদিক প্রশ্ন করেন, দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে, এক মুক্তিযোদ্ধার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, কিন্তু চিকিৎসার টাকা নেই। এটা হলো মুক্তিযোদ্ধাদের এখনকার অবস্থা, অথচ তাদের উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। এই অবমাননা তারা সহ্য করতে পারছে না। এই রাষ্ট্রে কিছু করণীয় আছে কিনা? শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে নিজের পরিবার সব ফেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। দিনরাত খেয়ে না খেয়ে কাদামাটি পেরিয়ে ঝড় বৃষ্টির সব মোকাবেলা করে যুদ্ধ করে এদেশে বিজয় এনে দিয়েছিল।
বিজয় এনে দিয়েছিল বলেই তো আজ সবাই উচ্চ পদে আসীন, আজ গলা গলা বাড়িয়ে কথা বলতে পারছেন, তা না হলে পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে থাকতে হতো।